নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, রাজনীতি যে ঠিক কতটা বিচিত্র তা এই মুহূর্তে প্রতি মুহূর্তে আমাদেরকে চমক দেয়, এবং শুধু চমক দেয় তাই নয়, প্রতি মুহূর্তে আমাদেরকে বেশ খানিকটা অবাকই করে। তার কারণ সাধারণ মানুষ আমি আপনি যেভাবে ভাবি, রাজনেতারা ঠিক তেমন ভাবে ভাবেন না। অর্থাৎ আমি সবার আগে নিজের ইগোটাকে রাখবো, সেই জায়গাটা কোনোভাবেই রাজনেতারা ছেড়ে দিতে চান না, অন্তত কিছু রাজনেতা তো বটেই। ঠিক যেমন দেখুন না, আমাদের পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত তিনি মানতে নারাজ যে তিনি হেরে গিয়েছেন, এবং সেই হারটাকে তিনি স্বীকার করতে নারাজ। তিনি তার প্রোফাইলে এখনো পর্যন্ত এক্স চিফ মিনিস্টার কথাটা লিখতেই পারলেন না। তিনি লিখলেন বটে, কিন্তু সেক্ষেত্রে একটা অশ্বত্থমা হত ইতি গজর মতন কথা রয়ে গেল। তিনি লিখলেন অনারেবল চিফ মিনিস্টার, সেই কথাটা সরে গেল এবং থাকলো সেখানে চিফ মিনিস্টার ব্র্যাকেটে কোন কোন বিধানসভার চিফ মিনিস্টার তিনি ছিলেন সেটা উল্লেখ করা থাকলো, কিন্তু এক্স চিফ মিনিস্টার সেটা তিনি লিখলেন না। কারণ তিনি মনে করেন তিনি হেরে যাননি, তিনি মনে করেনই না এখনো তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু অবশ্যই যখনই এটা নিয়ে কথা উঠতে শুরু করলো যে এখনো পর্যন্ত মমতা ব্যানার্জি কেন তার প্রোফাইলটাকে এডিট করেননি, যখন অলরেডি শুভেন্দু অধিকারী তার প্রোফাইলে লিখে দিয়েছেন চিফ মিনিস্টার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, সেখানে কেন এখনো পর্যন্ত মমতা ব্যানার্জি তার প্রোফাইলটাকে এডিট করেননি, তখন তিনি এডিট করলেন কিন্তু ভাঙলেন, কিন্তু মচকালেন না, সেই রকম একটা পরিস্থিতির মাধ্যমে এডিট করলেন। অন্যদিকে এই সরকারকে সম্বর্ধনা দেওয়া বা এই সরকারকে অভিবাদন জানানো সেসব তো অন্তত দূরেই থাক, এই সরকারের নতুন যে একদম সূচনা হলো সেখানে সৌজন্যটা রক্ষা করতেও গেলেন না মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাকে সেনাপতি বলেন তৃণমূল কংগ্রেসের যারা নেতা নেতৃত্বরা রয়েছেন, এবং তারা দুজন এই মুহূর্তে গেলেন তো না বটেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা বড় সড়ো এক্স হ্যান্ডলে টুইট করলেন। কি টুইট করলেন এবং ঠিক তার কি বক্তব্য সমস্তটাই আমরা বলবো এই মুহূর্তে। এবং কোথায় দাঁড়িয়ে আছে পশ্চিমবঙ্গ রাজনীতির যে রূপরেখা, এবং সেখানে তৃণমূল কংগ্রেস তারা আদৌ কি বিরোধীদের আসনে বসার জন্য প্রস্তুত, তারা হারটাকে মেনে নিতে পেরেছে, সেটা সম্বন্ধে এখনো কিন্তু রীতিমতন একটা সন্দিহান চেহারা তৈরি হচ্ছে। সমস্তটা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনাদের জানাই এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি লিখেছেন, একদম কোট আনকোট আপনাদের পড়ে শোনাচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখছেন, আমরা অত্যন্ত কঠিন একটি নির্বাচন লড়েছি, যেখানে প্রায় 30 লক্ষ প্রকৃত ভোটারকে নির্বাচক তালিকা থেকে কথিতভাবে বাদ দেওয়া হয়েছে। পুরো প্রক্রিয়া জুড়ে আমরা যা দেখেছি তা হলো বিভিন্ন সরকারি সংস্থা এবং ভারতের নির্বাচন কমিশনের গভীরভাবে পক্ষপাতদুষ্ট আচরণ। তারপর তিনি লিখছেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলি যেগুলি নিরপেক্ষভাবে কাজ করার কথা সেগুলি আপোষ করে, তাই বলে মনে হয়েছে। এতে পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রক্রিয়ার ন্যায্যতা, বিশ্বাসযোগ্যতা এবং স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। গণনা প্রক্রিয়া থেকে শুরু করে ইভিএম এর হ্যান্ডলিং এবং স্থানান্তর, কন্ট্রোল ইউনিটের না মিল হওয়া, এমন কিছু বেশ কয়েকটি উদ্বেগজনক ঘটনায় লক্ষ লক্ষ মানুষ প্রশ্ন তুলেছেন যে জনগণের প্রকৃত রায় কি সম্মানিত হয়েছে। আমি ইতিমধ্যেই কাউন্টিং সেন্টারের সিসিটিভি ফুটেজ এবং ভিভিপ্যাটের স্লিপের স্বচ্ছ গণনার দাবি জানিয়েছি, যাতে সত্য জনগণের সামনে আসে এবং প্রতিটি সন্দেহ খোলাখুলিভাবে সমাধান করা যায়। কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এখানে তুলতেই হচ্ছে, কয়েকদিন আগে যখন রাহুল গান্ধী তিনি বলছিলেন যে ভোট চুরি হচ্ছে, প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রে ভোট চুরি হচ্ছে, ভোটার তালিকায় কারচুপি হচ্ছে, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন যে আমার 15 বছর রাজনৈতিক এক্সপিরিয়েন্সে আমি মনে করি না যে ইভিএম হ্যাকিং করা সম্ভব। কারণটা কি, তখন তিনি জিতছিলেন 2024-ও 7 লক্ষেরও বেশি ব্যবধানে তিনি জিতেছেন, এবং সেটা তিনি ফলাও করে লোকসভায় বলতেন। কিন্তু সেই অভিষেক ব্যানার্জি এখন নিজে ইভিএম হ্যান্ডলিং নিয়ে প্রশ্ন তুললে সেটা কতটা ঠিক গ্রহণযোগ্যতা পাবে মানুষের সামনে, প্রশ্ন তো এই মুহূর্তে ওঠেই। এবং তার সঙ্গে আরো কি লিখছেন তিনি লিখছেন যে এই মুহূর্তে যারা মাঠে ময়দানে অক্লান্ত পরিশ্রম করেছেন তৃণমূল কংগ্রেস কর্মী, তারা
পরবর্তীতে হামলার শিকার হয়েছেন, নিরাপত্তাহীনতায় ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। এবং আমাকে আপনারা জানান, আমি যতটা পারবো তাদের পাশে থাকবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনা এবং নেতৃত্ব, গণতন্ত্র, সাংবিধানিক মূল্যবোধ এবং জনগণের অধিকার ও মর্যাদার জন্য লড়াই নির্ভয় আপোষহীন ভাবে চলতে থাকবে। কিন্তু গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট যেটা হয়ে দাঁড়াচ্ছে যে এই লড়াইয়ের ক্ষেত্রে কতজন তৃণমূল কংগ্রেস নেতা বা নেত্রীকে তিনি সাথে পাবেন, এবং নেতা নেত্রীকে সাথে পেলেও কতজন কর্মীকে তিনি সাথে পাবেন। তার কারণ আমরা 4 তারিখ বেলা 12টার পর থেকে যেভাবে একদম সবুজ জামা ছেড়ে গেরুয়া জামা পরতে দেখেছি, সবুজ আবির ফেলে রেখে গেরুয়া আবির গায়ে মেখে নিজেদের একদম বিজেপি বলে জাহির করার একটা রীতিমতন প্রতিযোগিতাতে আমরা সামিল হতে দেখেছি তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে। আমাদের চেনা পাড়ার তৃণমূল কংগ্রেস ছেলেরা তারা বিজেপির ছেলে হয়ে গেল, যারা 29 তারিখ ভোটে একদম রীতিমতন হাতে কালি লাগানোর জায়গায় যারা একদম তৃণমূল কংগ্রেসের সবুজ কালি লাগিয়েছিলেন সেরকম বলা যায়, যারা তৃণমূল কংগ্রেসের কাউন্টিং এজেন্ট হয়েছিলেন, তারা রাতারাতি এই মুহূর্তে রীতিমতন সারা মুখে গেরুয়া আবির মেখে ঘুরে বেড়াচ্ছে। তাহলে কাকে নিয়ে এই মুহূর্তে লড়াইটা করবে তৃণমূল কংগ্রেস? অর্থাৎ বামেরা এতদিন পর্যন্ত যে কথাটা বলেছিল যে আমরা শূন্য হতে পারি, কিন্তু আমাদের কোথাও গিয়ে সাংগঠনিক শক্তিটা এখনো পর্যন্ত রয়েছে, কারণ আমাদের একটা মতাদর্শ রয়েছে। তখন তৃণমূল কংগ্রেস যতই বামেদেরকে শূন্য বলে কটাক্ষ করুন না কেন, আজকে সেই জায়গাটা কিন্তু অবশ্যই রক্ষা করতে হবে। এবং 80 জন বিধায়ক শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেস কতদিন এই 80 সংখ্যাটাকে বজায় রাখতে পারবে, সেটা নিয়েও কিন্তু গুরুতর একটা প্রশ্ন উঠছে। ঠিক সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে সামগ্রিক পোস্ট, সেটা কিন্তু অবশ্যই একটা গুরুতর প্রেক্ষাপট তৈরি করেছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুব একটা একদম রাজনৈতিক মুখ হিসেবে, ফেস হিসেবে তিনি এখনো উঠে আসতে পারেননি, সেটা কিন্তু কোথাও গিয়ে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা নেতৃত্ব তারা একই অভিযোগ করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই আজকে এই হার দেখতে হলো তৃণমূল কংগ্রেসকে। যে কারণই হোক না কেন, যে কারণই থাক না কেন তার নেপথ্যে, এই মুহূর্তে সেই কারণগুলোকে স্মরণ করে জাবর কেটে খুব একটা সুরাহা হবে তেমন কিন্তু মনে হয় না। এবং তৃণমূল কংগ্রেস মানুষ কেন করবে? তৃণমূল কংগ্রেসের কাছ থেকে যদি মানুষ কিছু একটা না পায়, অর্থাৎ টাকা পয়সা রোজগার করতে না পারে, তাহলে তৃণমূল কংগ্রেস কেন করবে? সত্যি এই প্রশ্ন এই মুহূর্তে ওঠে। যদি জাতীয়তাবাদী একটা চিন্তাধারার থেকে মানুষ পলিটিক্যাল পার্টি করতে আসে, তারা কংগ্রেসে আবার ফিরে যাবে। যদি কেউ হিন্দুত্ববাদী চিন্তা ভাবনা করে, তাহলে তো সে অবশ্যই একদম সরাসরি ভারতীয় জনতা পার্টি করবে। যদি কেউ সেকুলার মাইন্ডেড রাজনীতি করতে চায়, তাহলে তারা বাম রাজনীতির দিকে ঢুকবে, কিংবা একদম সাধারণভাবে আইএসএফ সেই রাজনীতির দিকে ঢুকতে পারে। কিন্তু তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে সরকারের ক্ষমতায় নেই, তাদের অস্তিত্বটা এই মুহূর্তে টিকিয়ে রাখাটা কতটা সহজ হবে কি, এই প্রশ্ন এই মুহূর্তে ওঠেই। এবং অবশ্যই গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট তৈরি হচ্ছে যখন একদম সরাসরি তৃণমূল কংগ্রেস নেত্রী তিনি এখনো মেনে নিতে পারছেন না যে তিনি প্রাক্তন। তিনি লিখছেন তিনি চিফ মিনিস্টার 15, 16 এবং 17 নম্বর যে বিধানসভা পশ্চিমবঙ্গে হয়েছিল সেইগুলোর, কিন্তু এখনো পর্যন্ত প্রাক্তন চিফ মিনিস্টার কথাটা লিখতে কেন পারলেন না? তৃণমূল কংগ্রেস সেই যে শাসকের ভূমিকা, সেটার থেকে যতক্ষণ না বিরোধীর ভূমিকায় আসতে পারবেন, তাদের শীর্ষ নেতৃত্ব যতক্ষণ না বিরোধীর ভূমিকায় আসতে পারবে, নিচু তলার তৃণমূল কংগ্রেস নেতা বা নেত্রী বা সাধারণ কর্মী তারা তো এমনি দলবদল করতে বাধ্য হবেন। যে আমাদের নেতা বা নেত্রী তারাই এখনো বিরোধী ভাবতে পারছে নিজেদেরকে, আমরা ভাববো কি করে? এই ছবিটা একদম বাস্তবিক ছবি নয়। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।